Assalamu alaikum, dear students. You are welcome to online class arranged by Sheikh Abdullah School and College, presented by Muhammad Belaid Hussain. Today we are going to discuss on tense. আজকে তোমাদের টেন্স সম্পর্কে আলোচনা করব। লিসেন অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। তোমরা সবাই কিছু না কিছু টেন্স সম্পর্কে জেনেছো বা পড়েছো, কিন্তু কথিত আছে যে যে জানে না টেন্স ওর হয় না কোনো সেন্স। বিশেষ করে ইংলিশে সম্পর্কে বলা হয়েছে। তাইলে আমরা সেই টেন্স সম্পর্কে আজকে আলোচনা করব। আর এই টেন্সটাকে ভালোভাবে আয়ত্ত করার জন্য বেশি বেশি টেন্স সম্পর্কে প্র্যাকটিস করতে হবে, কারণ টেন্স না জানলে ইংলিশ তোমরা শুদ্ধরূপে লিখতে বলতে পড়তে পারবে না। সেজন্য টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকা আবশ্যক। সেজন্য টেন্সকে বলা হয় টেন্স ইজ কল্ড দ্য ব্যাকবোন অফ ইংলিশ গ্রামার। টেন্সকে ইংলিশের মেরুদণ্ড বলা হয়। তোমাদের লাস্ট ক্লাসে তোমাদের ভার্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে সেই ভার্বকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলার জন্য আজকে টেন্সের আলোচ্য বিষয়। তাই আসো প্রথমে জানা যাক টেন্স কাকে বলে। টেন্সের বাংলা অর্থ হলো কাল। টেন্স অর্থ কাল, কিন্তু এই তাহলে বাংলা বিদ্যুৎ তোমরা কাল বলছো, কাল কাকে বলে? তাহলে এখানে টেন্স হবে কি? টেন্সের সংজ্ঞা হবে ভার্ব অথবা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। অতএব ভার্ব অথবা ক্রিয়া নিষ্পন্ন বা সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। সেজন্য এই টেন্সকে প্রথমে তিন ভাগে ভাগ করে: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখন প্রেজেন্ট বলতেই তো আমরা বলে থাকি যে বর্তমান কাল বুঝাইছে, আর পাস্ট বলতে অতীতকালকে বুঝিয়েছে, আর ফিউচার বলতে ভবিষ্যৎকালকে বুঝিয়েছে। তাহলে প্রেজেন্ট টেন্সের সংজ্ঞাটা কি বলা যায়? বলা যায় যে ভার্ব বর্তমান কালে সংঘটিত হয় এর বুঝালে। আবার বলা যায় যে ভার্বের কাজ বর্তমান কালে সংঘটিত হয়, হচ্ছে, হইতেছে এর বুঝালে প্রেজেন্ট টেন্স হবে। তাহলে আবার আসে, তাহলে পাস্ট টেন্স কি হবে? যে ভার্ব অতীতকালে নিষ্পন্ন হয়ে ছিল তাকে পাস্ট টেন্স বলে। আবার ফিউচার টেন্স কি বলা যায়? তাহলে বলা যায় যে ভার্বের কাজ ভবিষ্যৎকালে সংঘটিত হবে তাকে ফিউচার টেন্স বলা হয়। এবার গেল এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের সংজ্ঞা। এবার আসো দেখো, প্রত্যেকটা টেন্সকে আবার চারটি উপভাগে ভাগ করে। যেমন আছে এখানে কি প্রেজেন্ট টেন্স ভাগ করছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট টেন্সকে ভাগ করেছে চার ভাগে: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। তদ্রূপ ওই ফিউচার টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আসো এগুলোর সংজ্ঞা সম্পর্কে আমাদের একটু ধারণা অর্জন করতে হবে। এবার দেখো তোমরা কিভাবে এই টেন্সের ক্লাসিফাই করে। এবার আমরা আলোচনা করব এগুলোর সংজ্ঞা। তার সংজ্ঞাটা কি হতে পারে? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা ওই প্রেজেন্ট টেন্সের মতোই বলা যায়। যেমন যে ভার্বের কাজ বর্তমান কালে সংঘটিত হয় এর বুঝালে, বা বর্তমান কালের কোনো চিরন্ত সত্য ঘটনা বুঝালে, অব্যবহৃত সত্য ঘটনা বুঝালে, তারপরে ঐতিহাসিক ঘটনা বুঝালে, প্রবচন বুঝালে, এগুলো প্রেজেন্ট টেন্সের মধ্যে হয়ে থাকে। এবার আসো তাহলে আমরা আলোচনা করব প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। পূর্বে বলেছিলাম প্রেজেন্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করে। তার কি হলো? প্রেজেন্ট ইনডেফিনিট, সংজ্ঞা বলেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা একই ভাবে বলা যায়। তারপর প্রেজেন্ট ইনডেফিনিটের একটা আমরা স্ট্রাকচার লিখি। এখানে আমরা লিখতে পারি সাবজেক্ট প্লাস
ভার্ব ভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম না সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম মানে আমরা কি V1 বলি তারপরে লাস্ট থাকে আমরা এক্সটেনশন লিখতে পারি বা অবজেক্টও লিখতে পারি কারণ অনেক সময় দেখা গেছে সেন্টেন্সে অবজেক্ট থাকে না আবার অনেক সময় সাবজেক্ট থাকে এক্সটেনশন থাকে না তাহলে আমরা সেক্ষেত্রে বলে দেখি ভার্বের পরে যা থাকবে তাই এক্সটেনশন ওই এক্সটেনশনকে আবার দুই ভাগে ভাগ করে সেটা অবজেক্ট অথবা এক্সটেনশন কিছু থাকে এবার এই স্ট্রাকচার এবার বাংলা রূপও তোমাদের জানা দরকার যেন আমরা নরমাল ভাবে সেটা কথা বলি বাড়ি যাই খাই লই করি গোসল করি এই ধরনের সেন্টেন্স ওয়ার্ডকে আমরা ইনডিফিনিট টেন্সের বাংলা রূপ হিসেবে বা সেনা রূপ হিসেবে ধরতে পারি তারপর আছে যেমন মনে করে একটা এক্সাম্পল আমি একটি বই পড়ি এখানে বাংলা লিখলাম আমি একটি বই পড়ি এই যে বই বলতে পড়ি যাই খাই লিখি পড়ি ইত্যাদি এটি হলো ভার্বের প্রেজেন্ট ইন্ডিফিনিট বাংলা রূপ এটা যদি ইংলিশ করো সাবজেক্ট হলো আই আবার রিড অর্থ যত সেন্টেন্সে তোমার ভার্ব থাকে শেষে ক্রিয়া থাকে শেষে আর ইংলিশ লেখার সময় সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে আই রিড এ বুক এখানে এ বুক বা এ বুক এটা হলো অবজেক্ট তো তোমাদের অবজেক্ট চেনার উপায় হলো ক্রিয়াকে কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে সেটা হবে অবজেক্ট আর যদি কাকে বা কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া না যায় সেটা অবজেক্ট হবে না সেটাকে ধরতে হবে এক্সটেনশন যেমন এটা দাও আই হি গোস হোম এখন এই হোমকে কিন্তু কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না তাহলে এটা কিন্তু অবজেক্ট না অনেকে মনে করে এটা কিন্তু অবজেক্ট আসলে এই হোমটা কোনো অবজেক্ট না এখানে প্রশ্ন করা যায় যে সে কোথায় যায় তাহলে এটা অবজেক্ট হবে না এভাবে চিন্তা হবে তোমাদের সাবজেক্ট বা অবজেক্ট এবং এক্সটেনশন সম্পর্কে ধারণা অর্জন করতে হবে এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা সুন্দর চমৎকার একটা গণনা আছে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হবে যেমন হি শি ইট এবং যে কোনো একটা নাম হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই হি শি ইট এবং একটি নামের পরে একটা নামের পরে ভার্বের কি হবে এস বা এস যুক্ত করতে হবে যেমন আছে সে একটি চিঠি লিখে না চিঠি লিখে এখানে সাবজেক্ট হলো হি এই হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে যেমন রাইট এ লেটার রাইট এ লেটার এখন তোমরা বলতে পারো কোন জায়গায় আমরা এস যোগ করব আর কোন জায়গায় এস যুক্ত করব আমি এখানে একটা দেই নোট দেই যদি ও থাকে সেন্টেন্সে ও থাকে তারপরে এস থাকে এস এস থাকে তারপরে জেড থাকে তারপরে এক্স থাকে আবার সিএস থাকে তবে সিএস এর উচ্চারণ দুটো হয় যেন একটা হয় ক দ্বারা আর হয় চ দ্বারা যদি চ দ্বারা হয় সে এটা হবে তোমার এর বা এর যুক্ত করতে হবে কি হবে তখন এ যুক্ত হবে তাহলে এই কয়টা নিয়মের পরে বাকি যা আছে তারপরেই তো এস যোগ করতে হবে যেমন মনে করো
একটা উদাহরণ দিয়েছি, এখানে রাইট ছিল, এখানে আমরা এ দিয়েছি। আবার ওখানে এখানে উদাহরণ দিয়েছি যেমন হি গো, এখানে ও আছে, এখানে ই এর যোগ হবে, হি গোস টু স্কুল। এখন তোমরা বলতে পারো স্যার হোমের আগে তো টু বসান নাই, এখানে কেন স্কুলের আগে টু বসিয়েছেন? যে তোমাদের সেই ধারণাটা জানা দরকার যে কোনো জায়গায় কোনো দিকে গেলে অবশ্যই টু ব্যবহার করতে হবে। তুমি স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, নদীর ঘাট এসব জায়গায় গেলে টু দিতে হবে। কিন্তু হোম, হিয়ার এবং দেয়ার, কোথাবে হোম, হিয়ার, দেয়ারের পূর্বে কখনো টু হয় না। সেজন্য হবে কাম হিয়ার, এখানে কাম টু হিয়ার হবে। গো দেয়ার, গো টু দেয়ার হবে না। সেজন্য হোমের পূর্বে টু বসে না, কিন্তু স্কুলের পূর্বে টু বসিয়েছে। দে, না এখানে আমরা দেই দি বয়, দি বয় ক্যাশ, এর সি এর চলে চ হয়েছে, সেজন্য এখানে ই এর যোগ করতে হবে, ক্যাশ ফিশ। এভাবে যদি এস থাকে, তারপরে জে থাকে, তার এস এ থাকে, তাহলে হবে এখানে ই এর যোগ করতে হবে। অন্যান্য জায়গায় সব ক্ষেত্রেই আমাদের এস বসাতে হবে। আবার যদি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করতে হয়, সেই ক্ষেত্রে তোমরা ডু নট আর ডাজ নট এর পরে নট বসাইবা। যেমন যেখানে যদি দেখো যে ভার্বের সাথে এস বা এস যুক্ত হওয়ার কথা, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেই ক্ষেত্রে ডাজ নট বসবে। আর যদি প্রেজেন্ট ফর্ম থাকে শুধু মানে সিঙ্গুলার না হয়, সেক্ষেত্রে ডু নট বসাতে হবে। তবে মনে রাখবা ডু নট এবং ডাজ নটের পরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। আবার যদি এগুলাকে প্রশ্নবোধক করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্নবোধক বা কোশ্চেন তৈরি করার সময়ও আবার ডু অথবা ডাজ দ্বারা শুরু করতে হবে। তবে আবার আমরা বলেছিলাম যে ডু এবং ডাজের পরে ভার্বের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট বসাতে হবে। আমি এক উদাহরণ দিয়ে থাকি, মাদার ডাজ নট কুক ফুড, মা খাবার রান্না করেন না। এক্ষেত্রে কি হলো, মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। আবার দেখো দে প্লে, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানে প্লের আগে যে সাবজেক্ট বসে সেটা যদি থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার না, সেক্ষেত্রে এস বাই এস যুক্ত হবে না। আবার এখানে প্রশ্নবোধক করো, তাহলে কি হবে, ডাজ মাদার কুক, তখন আর এস বাই এস থাকবে না, ডাজ মাদার কুক ফুড। এখানে বলেছিলাম যে ডু নট, ডাজ নট, যদি বা ডু বা ডাজ যদি থাকে তাহলে সর্বদা কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বানাতে হবে। তাহলে এবার আবার আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা আলোচনা করেছি, এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা কথা তোমরা মনে রাখবা যে কন্টিনিউয়াস বলতে বোঝায় চলমান বা ধাবমান, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস হোক আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, যে কোনো কন্টিনিউয়াস হলে কি বলতে হবে, ধাবমান, চলমান, না যেটা কন্টিনিউ চলতে থাকে তাকে কন্টিনিউয়াস বলা হয়। তবে এখানে একটা স্ট্রাকচার দেখো, স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা অবজেক্ট দিতে পারি বা এক্সটেনশন দিতে পারি, যা বলবে তা তো বলবে। তবে পার্সন ভেদে এই এম ইজ আর বসাতে জানতে হবে।
যেমন শুধু আই এর পরে এম বসে, সিঙ্গুলারে হলে ইজ বসবে এবং প্লুরালে আর বসবে। যেমন একটা বাংলা ভাইবার একটা ইজি দিই, আই যে বললাম একটা আই এম রিডিং a book। এখানে আই এর পর এম বসছে, এই এম আর কোথাও বসবে না। হি ইজ এখানে দিলাম হি ইজ প্লেইং। এখানে কিন্তু অবজেক্ট না এক্সটেনশন আছে, হি ইজ প্লেইং, সে খেলতেছে। যদি দাও ইন দা ফিল্ড, সে মাঠে খেলতেছে, এই ইন দা ফিল্ড এটা এক্সটেনশন, এটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না। যদি দিতাম হি ইজ প্লেইং ইন দা ফিল্ড, যদি হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে, এই ফুটবল হলো অবজেক্ট, এর পরে ইন দা ফিল্ড থাকে সেটা এক্সটেনশন। তাহলে এগুলো আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তো নেগেটিভ করো, তাহলে এম ইজ আর ছিল, এম ইজ আর এর পর নট বসাতে হবে, এটা নেগেটিভ। আবার যদি ইন্টারোগেটিভ করো তাহলে এম ইজ আর শুরুতে বসাতে হবে। এবার আলোচনা করব আমরা প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়তো যে সংজ্ঞাটা জানতে চাও, তার সংজ্ঞাটা হবে যে ভার্বের কাজ বর্তমান কালে হইতেছে বা চলিতেছে। বুঝাবে যে ভার্বের কাজ বর্তমান কালে হইতেছে বা চলিতেছে এরই বুঝায়, সেই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে হইতেছে চলে, এটা কন্টিনিউয়াস, যেটা চলিতেছে বা ধাবমান। এবার আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একবার আমাদের লেখা ছিল, আবার লেখা ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা হবে যে ভার্বের কাজ এইমাত্র শেষ হয়েছে, তাকেই ভার্বের প্রেজেন্ট টেন্স হবে। যেমন মনে করো আমি ভাত খেয়েছি, সে বাড়ি গিয়েছে, মানে ভাত খেয়েছে মানে খেয়ে বসছে, হাত মুখ মুছতেছে বা দাঁত ঘষতেছে, বেশিক্ষণ সময় হয়নি। আবার সে বাড়ি গেছে, সময় পৌঁছছে এই মাত্র, কিন্তু বেশিক্ষণ হয় না, বেশি হয়ে সময় হয়ে গেলে আবার কাজ হয়ে যাবে। সেই জন্য যে ভার্বের কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু ইয়ার ফল এখনো বর্তমান বা বিদ্যমান রয়েছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বলবো প্লাস ভার্বের আমরা পিপি ফর্ম বলবো, পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে এখন বলতে পারবে কোথায় হ্যাভ বলবে, সাবজেক্ট পর কি বলবে, হ্যাভ বলবে অথবা হ্যাজ বলবে। এগুলো পার্সন ভেদে তোমাদের ব্যবহার করতে হবে। সিঙ্গুলারে হ্যাজ বলবে, প্লুরাল থাকলে সাবজেক্ট যদি সিঙ্গুলার সেক্ষেত্রে কি করবে হ্যাজ, আর যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ বলবে। তবে আই এর পরেও হ্যাভ বলবে, এই আইটা একটু ব্যতিক্রমী। তোমাদের মনে রাখতে হবে প্রত্যেক গ্রামারে কিছু ব্যতিক্রমী গ্রামার রয়েছে, সেজন্য আইটা একটু এক্সেপশনাল। যেমন মনে করো I have gone to market, আমি মার্কেটে গিয়েছি। I have gone to market, আমি মার্কেটে গিয়েছি। এই যে তোমরা রাখবা ইয়াসি, ইয়াসো, ইয়াসি থাকলে সেটা হবে বাংলা রূপ থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই আই এর হ্যাভ বলছে, আবার হি হ্যাজ, এই থার্ড পারসন সেদিন কি হবে, হির পর হ্যাজ বলবে, হি হ্যাজ ইটেন, ইটেন অ্যান
অ্যাপল। এভাবে হ্যাভ এবং হ্যাজের ব্যবহার সম্পর্কে জানতে হবে। তাহলে গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আসো হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পূর্বে বলেছিলাম কন্টিনিউয়াস বলতে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক আর পারফেক্ট কন্টিনিউয়াস হোক, যাই হোক সেটা হবে ধাবমান বা চলমান। তাহলে এটা কিভাবে চলমান হবে, এখানে সংজ্ঞাটা মনে রাখতে হবে যে ভার্বের কাজ কোন অতীতকাল থেকে শুরু করিয়া বর্তমান কালও চলিতেছে এরূপ বুঝালে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যারা কাজ অতীতকাল শুরু করছে 5 ঘন্টা আগে শুরু করছে কিন্তু এখনো সেই কাজে থামাও না, এখনো করতেছে। হ্যাঁ, একটা বাড়ি তোমরা 20 বছর যাবত বাস করছো, 20 বছর আগে শুরু হয়েছে এখনো তোমরা বাস করিতেছো, এভাবে বুঝালে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা স্ট্রাকচার রয়েছে, যেটা সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, আর একটা কি আছে হ্যাজ বিন। আর পূর্বে বলেছিলাম কন্টিনিউয়াস টেন্স সর্বদা কি হবে, ভার্বটাকে আইএনজি যুক্ত করতে হবে, প্লাস ভার্ব প্লাস আইএনজি। তারপরে কিন্তু আরেকটা হবে, সেটা হলো হয়তো সিন্স বসবে অথবা ফর বসবে, তারপরে টাইম থাকবে, সময় উল্লেখ থাকবে। তাহলে কি হলো যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বসাবা বা হ্যাজ বিন বসাবা, তারপরে তোমার ভার্বটাকে আইএনজি যুক্ত করবা, তারপর যদি নির্দিষ্ট সময় হয় তাহলে সিন্স বসাবা, আর যদি ব্যাপক সময় হয় তাহলে ফর বসাবা। এখন বলতে পারো স্যার নির্দিষ্ট সময়টা কি? নির্দিষ্ট সময়টা হচ্ছে যেখানে তোমার সময় উল্লেখ থাকবে, যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, গত সোমবার থেকে আজ পর্যন্ত, বা গতকাল থেকে, বা 1999 সাল থেকে, বা কিন্তু যদি 2 ঘন্টা 5 ঘন্টা 20 বছর 40 বছর থাকে তাহলে এই এটাকে বলে ব্যাপক সময়, মানে ব্যাপক সময় থাকে ভর বছর। এবার দেখো একটা ঈদ, এটা বাংলায় কি সকাল থেকে বৃষ্টি হচ্ছে বা হইতেছে। এই যে সকাল থেকে শুরু হয়েছে এখনো কিন্তু বৃষ্টিটা থামে নাই, এরূপ বুঝিয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন পরীক্ষায় এই ধরনের সেন্টেন্স থেকে অনেক টেন্স থেকে অনেক উদাহরণ আসে, এক্সাম্পল দিতে হয়। যেমন সকাল থেকে বৃষ্টি, সকালে শুরু হয়েছে, আর এই যে বৃষ্টি হয়েছে এখানে তোমার ঈদ দ্বারা শুরু করতে হয়। এটাকে বলা হয় কি ইন্ট্রোডাক্টরি ঈদ, মানে যে সেন্টেন্স ঈদ দ্বারা শুরু হয় তাকে বলে ইন্ট্রোডাক্টরি ঈদ। ইন্ট্রোডাক্টরি বাংলা অর্থ সূচনা। তাহলে তুমি সূচনা যদি এই বৃষ্টি শুরু হয় তাহলে ঈদ দিয়ে শুরু করতে হয়, কারণ এই বৃষ্টিটা ইংরেজি রেইন, এটা নাউন এবং ভার্ব দুই অর্থেই ব্যবহৃত হয়ে থাকে, সেই জন্য এখানে ঈদ দ্বারা শুরু করতে হয়। যেমন কি হবে ঈদ, পূর্বে বলেছিলাম সিঙ্গুলার করে হ্যাজ এবং প্লুরাল করে হ্যাভ বসে। ইট হ্যাজ বিন রেইনিং, রেইনিং এটা সকাল উল্লেখ আছে, সেটা কি হবে সিন্স হবে, সিন্স মর্নিং। এখন এর জন্য আরেকটা উদাহরণ দাও, যেমন 3 ঘন্টা যাবে, 3 ঘন্টা যাব বৃষ্টি হচ্ছে। এখানে ঈদ দ্বারা শুরু করতে হবে, কি হবে ইট হ্যাজ বিন রেইনিং।
ইট হ্যাজ বিন রেইনি। এখানে কি হবে? এখানে হবে যদি প্রশ্ন করো কোন 3 ঘন্টা, কিন্তু এই সময়টা তোমরা খুঁজে পাবে না। 3 ঘন্টা কোনো নির্দিষ্টতা নেই, সেটা ব্যাপক সময় বলে, সেটাকে হবে শর্ট 3 আওয়ার্স। 3 আওয়ার্স। এই তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে হ্যাভ বিন হ্যাজ বিন করবে, তারপরে ভার্বে আই যুক্ত হবে এবং তারপর ফর বা সিন্স এটা বসাতে হবে। আজকে আমরা এই প্রথম প্রেজেন্ট টেন্সের সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব পাস্ট ইনডিফিনিট, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স ইন ডিটেইল। দ্যাটস ফর অল দ্য বেস্ট।